সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের আলোচনার বিষয় মার্চ ফর গাজা এবং পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা। দর্শক, আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ডক্টর শাহজাহান খান। এছাড়া আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হবেন আরও একজন আলোচক, তিনি হচ্ছেন ফুয়াদ সাকি। পাশাপাশি অনলাইনে যুক্ত থাকবেন আমাদের সাথে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক। তো আমরা আলোচনা শুরু করছি প্রথমে ডক্টর শাহজাহান খানকে দিয়ে। ডক্টর শাহজাহান খান, আপনাকে এশিয়ান টেলিভিশনের স্টুডিওতে স্বাগত। আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। জি, ডক্টর শাহজাহান খান, আপনি নিশ্চয়ই দেখেছেন আজকে আলোচনার বিষয় ছিল বা বিষয় রয়েছে যে মার্চ ফর গাজা এবং পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা, এই দুটো বিষয় নিয়ে। আসলে আমরা এই মুহূর্তে দুটো বিষয়কে খুবই গুরুত্ব দিয়ে দেখছি। বিশেষ করে গাজার ব্যাপারটা তো একদম সর্বজন বিদিত, সবাই জানে যে গত 19 মাস ধরে ফিলিস্তিন, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের একেবারে অবরুদ্ধ গাজা উপত্যকায় কিভাবে আগ্রাসন চালিয়েছে, কিভাবে গণহত্যা করছে, কিভাবে হাজার হাজার মানুষ হত্যা করেছে এবং কিভাবে 1 লাখ মানুষের বেশি আহত এবং পঙ্গু হয়েছে। এবং এই যে হতাহত হয়েছে এর বেশিরভাগ হচ্ছে নারী এবং শিশু। এটা হচ্ছে সবচেয়ে প্যাথেটিক একটি দিক। তো এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। এই যে ইসরায়েলের আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে গতকালকে আপনি জানেন যে বাংলাদেশের রাজধানী ঢাকায় এবং বাংলাদেশের আরও বিভিন্ন শহরে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ গাজার প্রতি সংহতি জানিয়ে এই মার্চ বা সমাবেশ, মিছিল, এই কর্মসূচি পালন করা হয়েছে। তো এই কর্মসূচিকে আপনি আসলে কিভাবে দেখছেন এবং এই কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে কতটা কি প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ। গাজা, মার্চ ফর গাজা, এটা শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ায় যারা গাজায় জায়নবাদীদের গণহত্যার বিরুদ্ধে তারা বিভিন্ন সময় এরকম মার্চ করেছে, এখনও করছে এবং ভবিষ্যতে হয়তো করবে। বাংলাদেশের জন্য এটা একটা খুবই ইমোশনাল, সেন্সিটিভ বিষয়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাদের ধর্ম বর্ণ নির্বিশেষে তারা নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ায়। একটা ঐতিহাসিক কারণও আছে। বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় অত্যাচারিত, নির্যাতিত হয়েছে বিদেশিদের দ্বারা, দেশিদের দ্বারা, বিভিন্নভাবে। সুতরাং অত্যাচার নির্যাতনের যে যন্ত্রণা, সেটা বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করে এবং তারা যখন অন্য জায়গায় মানুষের কষ্ট দেখেন তখন তারা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং তাদের যতটা পারে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তো সেই দিক থেকে মার্চ ফর গাজা ঢাকায় যেটা হয়েছে সেটা মানুষের অন্তরের একটা বিস্ফোরণ। মানুষের যে একটা অন্তরে যেটা ব্যথা বেদনা ছিল, তারা একটা সুযোগ পেয়েছে তারা তাদের অনুভূতিটাকে জানানোর জন্য এবং অন্যের সাথে শেয়ার করার জন্য, প্রকাশ করার জন্য। তো এই দিক থেকে বলা যায় যে বাংলাদেশের মানুষ এর জন্য অনেক দিন থেকে প্রস্তুত ছিল। কারণ 23 সালের 7 অক্টোবরের পর থেকে, যখন থেকে গাজায় নির্বিচারে বোমা বর্ষণ এবং হত্যা শুরু হয়েছে, এরপর থেকে বিরামহীনভাবে হত্যা চলেই আসছে। আমরা জানি এই দুনিয়ার মধ্যে জাতিসংঘ আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থা আছে, অ্যামনেস্টি আছে, ওয়ার্ল্ড ফর পিস আছে, নানান ধরনের সংস্থা আছে। এত কিছুর পরেও এবং সাউথ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মামলা করার পরে, সেখান থেকে রায় আসার পরেও এই মানুষ মারার যে ইসরায়েলি বা জায়নবাদীদের যে প্রচেষ্টা, সেটা কোনো কমতি হয়নি। মাঝখানে যে একটা যুদ্ধবিরতির নামে যে একটা নাটক করা হয়েছিল, সেটাও আমরা এখন পরিষ্কার দেখতে পাচ্ছি এটা একটা নাটক ছিল। মূলত যারা বন্দী ছিল ইহুদি, তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য একটা কৌশল হিসেবে তারা এটা গ্রহণ করেছিল। কিন্তু হামাসের নেতৃবৃন্দ এটা বুঝতে পারছিল যে তারা কোনো কৌশলে তাদের বন্দীদেরকে নিয়ে যেতে বলে, তারপরে গাজাকে এবং প্যালেস্টাইনকে পূর্ণভাবে তার দখলে নেবে। আমরা ইতিহাস যদি আপনি দেখেন, 46 সালের আগে যে ভূখণ্ড নিয়ে প্যালেস্টাইন ছিল, আর ইসরায়েলের জন্মের সময় যে ভূখণ্ড ছিল আর এখন যে ভূখণ্ড আছে, তার রায় তার দিন পার্থক্য। ক্রমান্বয়ে ইসরায়েল আরবদের মাতৃভূমির জায়গা দখল করে করে এরা ইহুদিবাদীদের বসতি স্থাপন করেছে। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সর্বপ্রকার মানবতার বিরোধী কার্যকলাপ। হাজার হাজার লোক তখন থেকেই মারা গেছে। নাগবা নামে যে বিরাট আকারের একটা গণহত্যা হয়েছিল,
সেটা আজকের মানুষ, বিশ্বের মানুষ সবাই জানে। সুতরাং এই বাংলাদেশে শুধু না, সারা দুনিয়ার মানুষ এখন মেইন স্ট্রিম ওয়েস্টার্ন মিডিয়ার ব্যাপক ইসরায়েলি প্রোপাগান্ডার পরও অনেকটা সত্য উপলব্ধি করতে শুরু করেছে। এবং এর কারণে আজকাল দেখা যায় যে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ অনেক কিছু জানতে পারছে। যদিও ওখানে যা ঘটছে তার সামান্য অংশই মানুষ জানতে পারছে, কিন্তু ওখানে শুধু যে খাবার বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, গ্যাস বন্ধ করে দিয়েছে সেটা না, খাদ্যের মধ্যে বিষ প্রয়োগ করা হচ্ছে, ও পানির মধ্যে বিষ প্রয়োগ করা হচ্ছে। এবং গাজা এবং প্যালেস্টাইনি মহিলারা যারা তাদের জন্ম ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে, এ ধরনের ব্যবস্থা তারা সেখানে গ্রহণ করেছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্যালেস্টাইন জাতিকে ক্রমান্বয়ে নিঃশেষ করে দেওয়া, এবং তাদের যে জায়গা আছে এই জায়গাটাকে তারা দখল করে নিয়ে এখানে তাদের আরও বৃহত্তর জায়নিস্টের যে এজেন্ডা আছে সেই এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা। সুতরাং সেই দিক থেকে বাংলাদেশের জনগণ তাদের চেতনা, তাদের দাবি, তাদের মনোভাব পরিষ্কারভাবে শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ার মানুষরা জানিয়ে দিয়েছে এটা কোনো ক্রমে গ্রহণযোগ্য না। একটা জাতিকে এইভাবে ধ্বংস করে দেওয়ার জন্যে একটা ইহুদিবাদী দেশ তারা তাদের যাবতীয় শক্তি ব্যবহার করতেছে একটা বৃহৎ শক্তির সহযোগিতা নিয়ে, এটা কোনোভাবে মানবতা গ্রহণ করতে পারে না। আমি যে কথাটা পরিষ্কার করে বলতে চাই যে পাশ্চাত্য সভ্যতা যারা মানবতার জন্য বড় বড় বুলি আওলায়, যারা ওয়েস্টার্ন সিভিলাইজেশনে গর্ববোধ করে, কোথায় তারা এখন? তারা তো এই যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা না করে বরং যুদ্ধকে আরও বাতাস দিচ্ছে। তারা অস্ত্র সরবরাহ, তারা টাকা পয়সা দিচ্ছে। এটাই দুঃখজনক আমাদের, যে যারা মানবতাকে রক্ষা করার জন্য দাবি করে তারাই প্যালেস্টাইনে, গাজায় গাজাবাসীদেরকে হত্যা করার জন্য অংশীদার হয়েছে, হত্যা অংশীদার তারা। এবং এখন দেখেন আপনারা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে একটা রায় দেওয়া হয়েছে নেতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য। আমেরিকা এগুলো তাকে গ্রেপ্তার করা হয়, যুগোস্লাভিয়া এগুলো তাকে গ্রেপ্তার করা হয়নি, কারণ এগুলো হচ্ছে জায়নিস্টদের যে নেটওয়ার্ক, তাদের অংশ। সুতরাং তারাও সমানভাবে অপরাধী, যারা এই অপরাধীদেরকে আশ্রয় দিচ্ছে এবং তাদেরকে সাহায্য দিচ্ছে। এবং আমি মনে করি যে বাংলাদেশের এই যে মানুষের যে চেতনা, মানুষের দাবি, এটা আস্তে আস্তে অন্য অন্য দেশে ছড়িয়ে পড়বে। এটা একটা দৃষ্টান্ত হয়ে যাবে। আপনি দেখেন আমাদের জুলাই বিপ্লবের পরে আমাদের ছাত্র জনতা যে একটা অসাধ্য সাধন করেছে, কিছুদিন পরে পাকিস্তানের স্লোগান হয়েছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ। আমি মনে করি যে এই যে গাজা, মার্চ ফর গাজা, যে ঢাকায় যেটা হয়েছে, বাংলাদেশ যেটা হয়েছে, কিছুদিন পরে এটাও অন্য জায়গায় মানুষ বলতে শুরু করবে, বিভিন্ন দেশ হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে ডক্টর শাহজাহান খান, আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে গত 19 মাস ধরে কিন্তু গাজায় এই যে এই রকমের ভয়ঙ্কর একটা আগ্রাসন চলছে, গণহত্যা চলছে, এবং এই নিয়ে মামলা হয়েছে। আপনি বলেছেন সাউথ আফ্রিকার পক্ষ থেকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করেছে, তারপরে সেখান থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অর্থাৎ সময় কিন্তু অনেক চলে গেছে, অনেক পার হয়েছে। এই যে এত সময় পরে কেন বাংলাদেশে এই কালকে এই মার্চ ফর গাজা অনুষ্ঠিত হলো, কেন আরও আগে নয়? এবং আমরা যদি বলি তর্কের খাতিরে, যদি এটা ধরেও নিই যে ফ্যাসিস্টের আমলে হয়তো এই ধরনের মার্চ করা সম্ভব ছিল না, কিন্তু ফ্যাসিস্টেরও তো পতন হয়েছে গত 8 মাস আগে, এত দেরি করে কেন হলো? এইটার জবাবটা কি আসলে? দেখেন, ফ্যাসিস্ট আমলে এই জাতীয় এই আকারের কিছু করা কল্পনার বাইরে ছিল। সীমিত আকারে যে কিছু হয়নি তা না, কিছু কিছু মানুষ চেষ্টা করে সীমিত হয়েছে, অন্তর থেকে মানুষ করেছে, কিন্তু ব্যাপকভাবে একত্রিত হয়ে সমষ্টিগতভাবে এটা করতে পারে নাই। আর মাঝখানে আমি আগেও বলেছি যে কিছুদিন যাবৎ ওই যুদ্ধবিরতি, বন্দি বিনিময়ের একটা নাটক চলতেছিল। এই নাটকটার কারণে মানুষ মনে করেছিল যে হয়তো একটা কিছু হবে, এই যুদ্ধটা বন্ধ হবে এবং হয়তো জাহাদিসরা গাজায় হত্যাযজ্ঞ বন্ধ করবে। কিন্তু সেটা দেখা যাচ্ছে এখন এটা পরিষ্কার হয়ে গেছে যে তারা যুদ্ধ বন্ধ করে নাই, বরং তারা আরও মানুষ মারার জন্য আগ্রাসী হয়েছে। এর কারণে বাংলাদেশের মানুষ আরও ফুসে উঠেছে, শুধু বাংলাদেশের অন্য জায়গার মানুষ ফুসে উঠেছে। এখন অন্তত পরিষ্কার হয়েছে, আমি অনেকদিন আগে থেকে আমার ধারণা ছিল যে ইসরায়েল কোনো দিন শান্তি চাবে না যতদিন পর্যন্ত তারা প্যালেস্টাইনের একটা মানুষের জীবিত থাকবে এবং প্যালেস্টাইনের একটু জায়গাও তাদের জন্য থাকবে। আপনি দেখেন অসলো চুক্তি তারা করেছিল টু স্টেট সলিউশনের জন্য, এগুলো সব নাটক, এগুলো কিছুই তারা বাস্তবায়িত করে না। জি, টু স্টেট সলিউশনের ব্যাপারে আমি আপনার সাথে একটু পরে আলোচনা করব। আমরা একটু আলোচনা, আমাদের সাথে যুক্ত রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক। আমরা নাঈম আশফাকের সাথে একটু আলোচনা করতে চাই, তার কাছ থেকে আলোচনা শুনতে চাই। জনাব নাঈম আশফাক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমরা যে আলোচনা করছিলাম, এই আলোচনার রেশ ধরে আপনার কাছে একটা বিষয় জানতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আজকে ঘোষণা দেওয়া হয়েছে যে পাসপোর্টে বাংলাদেশের যে সমস্ত নাগরিক পাসপোর্ট করবে সেখানে আবার লেখা থাকবে যে
এই পাসপোর্ট ব্যবহার করে কেউ ইসরায়েলে যেতে পারবে না। অর্থাৎ যে বিষয়টি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যাহার করা হয়েছিল সেইটা আবার পুনর্বহাল করা হলো। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন, এবং আমরা আসলে এই ইসরায়েলের বিরুদ্ধে যে অবস্থান নিলাম এই অবস্থানটা আমরা কতদূর এগিয়ে নিতে পারি এ বিষয়ে যদি আপনি একটু বলেন। জি, অনেক ধন্যবাদ। আমি প্রথমেই বলবো যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে একটা বাণী, এই বাণীটা শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়, সমস্ত পৃথিবীর জন্য প্রযোজ্য। এবং এই যে একটা বাণী, এই বাণীতে ঐকমত হয়ে 1945 সালে যে চার্টার করা হয়েছিল, ইউএন চার্টার, সেই ইউএন চার্টারের মধ্যে প্রথমেই বলা ছিল যে টু সেভ সাকসিডিং জেনারেশনস ফ্রম দ্য স্কাউজ অফ ওয়ার which twice in our lifetime has brought untold sorrow to the mankind, and to reaffirm faith in fundamental human rights, in dignity and oath of human person, in the equal rights of men, women, and of nation large and small. এইখানে যে চার্টারটায় সকলে, পৃথিবীর সকল জাতি, সকল দেশ ঐকমত হয়েছে যে আমরা এমনভাবে এই পৃথিবীকে পরিচালনা করতে চাই বা দেখতে চাই যেইখানে প্রত্যেকটা নাগরিকের, সে ম্যান হোক মানে পুরুষ হোক অথবা স্ত্রী হোক, সে বড় রাষ্ট্র হোক অথবা ছোট রাষ্ট্র হোক, সকল মানুষের যে বেসিক যে হিউম্যান রাইটস, মানবাধিকার, এই মানবাধিকার যেন কোনো অবস্থাতেই লঙ্ঘিত না হয়, সেই ব্যাপারে সবাই ঐকমত স্থাপিত হয়েছে। 1945 সালে এটা সকল দেশ এটার সাথে ঐকমত হয়েছিল, এবং একই ঐকমত স্থাপিত হওয়াতে 193টা দেশ এখন সদস্য ইউএনের, সবাই একই কথা বলছে। তাহলে এইখানে যে কাজটা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যুগের পর যুগ, ডিকেডস আফটার ডিকেডস, 1948 সাল থেকে শুরু করে এই পর্যন্ত এই মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে যাদের সোচ্চার হওয়ার কথা তারা সোচ্চার হয়নি, হচ্ছে না, বিকজ অফ দেয়ার ওন ন্যাশনাল ইন্টারেস্ট। এইখানে কেউ কেউ এটাকে আবার কিন্তু ধর্মীয় বাতাবরণে কাভার করতে চায়। এইখানে ধর্মের সাথে কোনো সম্পর্ক আমি মনে করি নাই। এইখানে জিউইজম এবং জায়নিজম দুইটা আলাদা, দুইটা ভিন্ন দুইটা বিষয়। এইখানে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেইখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এইটাকে না দেখে এটাকে দেখতে হবে ওভারঅল মানবাধিকার। অর্থাৎ সেইখানে ধর্ম বর্ণ নির্বিশেষে একটা জাতিকে একদম নিশ্চিহ্ন করে দেওয়ার ইয়েতে লিপ্ত হয়েছে বর্তমান ইসরায়েল প্রশাসন। এবং এই ইসরায়েল প্রশাসনের যে বর্তমান যে পদক্ষেপ তারা যেটা নিয়েছে, এইটাতে যে সকল ইহুদির সাপোর্ট আছে তা কিন্তু সত্য নয়। আপনি আমেরিকাতে দেখেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখেন, অনেক ইহুদি কিন্তু এর এগেনস্টে দাঁড়িয়েছে। সমস্ত পৃথিবীর মানুষ আজকে দাঁড়িয়েছে, এবং তারা এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, শিশু, বৃদ্ধ, ইরেসপেক্টিভ, তাদের প্রত্যেককে হত্যা করছে। এই হত্যার বিরুদ্ধে আজকে যদি সমস্ত পৃথিবী, সমস্ত লোক, ইভেন আমাদের দেশের পার্সপেক্টিভে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকেরই আজকে দাঁড়ানো উচিত এই ইসরায়েলের যে মানবাধিকার লঙ্ঘন করছে, যে অত্যাচার করছে, শোষণ করছে, এবং ইতিহাসে এর চেয়ে বড় অত্যাচার আর কোথাও হয় নাই। এর চেয়ে বড় শোষণ, শাসন, নির্বিচারে হত্যা আর কোথাও হয়নি। তো সুতরাং এর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়িয়েছে, সরকার দাঁড়িয়েছে। এইটা হওয়া উচিত ছিল, আগেও হওয়া উচিত ছিল, কিন্তু সেটা আগে হয়নি। এই বর্তমান সরকারের অধীনে ছাত্র জনতা, ধর্ম, বর্ণ সকলে নির্বিশেষে আজকে যে দাঁড়িয়েছে মার্চ ফর গাজা, আমি নিজে ব্যক্তিগতভাবে এবং আমি নিশ্চিত বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এই মার্চের প্রতি সমর্থন দিবেন,
এবং এই যে বার্তা, এই বার্তা পৃথিবীর সকল জায়গায় পৌঁছে যাবে যে আমরাও মানবাধিকার লঙ্ঘন যেভাবে হচ্ছে, এত বছর এত যুগ ধরে যে হচ্ছে, তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। জেনারেল নাইম আশফাক, আমি আপনার কাছে আর একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এই যে বর্তমান সরকার ইসরায়েলের বিরুদ্ধে একটা অবস্থান নিল একেবারে সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে, যার প্রেক্ষাপটে পাসপোর্টে এখন থেকে আবার লেখা থাকবে যে এই পাসপোর্ট কেউ ব্যবহার করে ইসরায়েল সফর করতে পারবে না। তো এই যে একটা অবস্থান, অথচ ইসরায়েলের সাথে কিন্তু আমেরিকা বা পশ্চিমা জগতের বিরাট কানেকশন রয়েছে এবং তারা সরাসরি মদত দিচ্ছে ইসরায়েলকে গাজায় এই ধরনের গণহত্যা বা ভয়ঙ্করভাবে হত্যাকাণ্ড চালানোর জন্য। সেই ক্ষেত্রে বাংলাদেশ, আমি খুব সরাসরি বলতে চাই, সেক্ষেত্রে বাংলাদেশ কি পশ্চিমা বিশ্বের কাছ থেকে কি কোনো রকমের চাপের মুখে পড়তে পারে? আপনার কি মনে হয়, এরকম কোনো আশঙ্কা আছে? মোটেই না। আপনি গতকালকের যদি নিউজ দেখেন, আমার ধারণা এটা 133 বা 135টি দেশ প্যালেস্টাইন একটি রাষ্ট্র এই স্বীকৃতি দিয়েছে। 147। এবং গতকালকে ফ্রান্সের যে প্রেসিডেন্ট, উনিও কিন্তু বলেছেন উইদিন 1 to 2 months প্যালেস্টাইনকে কিন্তু তারা রেকগনিশন দিবেন। যে স্টেপটা সরকার নিয়েছে, যে পাসপোর্টে আগে যেটা লেখা ছিল ভ্যালিড ফর অল দ্য কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল, এটা আবার পুনর্বহাল করছেন। এইটা আমাদের দেশের স্ট্যান্ড। এবং এর সাথে যে সব ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বা আমেরিকার যে এক হতে হবে এমন কোনো কথা নেই। আমরা স্বাধীন সার্বভৌম দেশ। 193টা দেশের, জাতিসংঘের 193টা দেশের প্রত্যেকের নিজ নিজ যে এন্টিটি আছে, নিজ নিজ যে ন্যাশনাল ইন্টারেস্ট আছে, ন্যাশনাল স্ট্যান্ড পয়েন্ট আছে, এইটা বলতে পারার মতো সামর্থ্য, বলতে পারার মতো এইরকম স্ট্যান্ড আমরা নিতে পারছি, এটাও কিন্তু একটা বড় বিষয়। এবং এর সাথে কোনো অবস্থাতেই আমি মনে করি না যে বৈশ্বিক কোনো চাপ আমাদের উপরে পড়বে বা এই সরকারের উপরে পড়বে। অনেক অনেক ধন্যবাদ মেজর জেনারেল নাইম আশফাক, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা আপনার কাছ থেকে আরও কথা শুনবো। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, আমরা বিরতিতে যাচ্ছি, খুব শিগগিরই ফিরছি, আপনারা সঙ্গেই থাকুন। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম, আপনারা আছেন এশিয়ান টেলিভিশনের সাথে, দেখছেন টেবিল টক। আমরা বিরতির আগে যেমনটি বলেছিলাম যে আমাদের সাথে যুক্ত হবেন ফুয়াদ সাকি। এরই মধ্যে ফুয়াদ সাকি ভাই আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। ফুয়াদ ভাই, আপনাকে স্টুডিওতে স্বাগত। আমরা আলোচনায় চলে যাচ্ছি, আমরা আলোচনা করছিলাম মার্চ ফর গাজা নিয়ে। ফুয়াদ ভাই, আপনার কাছ থেকে শুনি, আজকে যে মার্চ ফর গাজা গতকালকে হলো, বিশেষ করে ঢাকায় যে সমাবেশ হয়েছে, এটি স্মরণকালের বৃহত্তম, বলা হচ্ছে যে বিশ্বের বৃহত্তম একটা সমাবেশ হয়ে গেল। তো এই সমাবেশের পিছনে একটা জয়গাথা বা কৃতিত্বের কথা বা ভালো লাগার কথা মানুষ প্রকাশ করছে। সেটি হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের আমল থাকার কারণে এরকম একটা সমাবেশ আসলে আয়োজন করা সম্ভব ছিল না, ফ্যাসিস্টের বিদায়ের পরে এটি সম্ভব হয়েছে। আপনি কি বলবেন? আসলে মানুষ আসলে যে কথাটা বলছেন একদম সত্য কথা, যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং দলমত নির্বিশেষে, এবং আমি বলবো যে ধর্মকে সাইডে রেখে, এখানে মানবতাকেই সামনে রেখে, হ্যাঁ, মানবতাকে সামনে রেখে মানুষ আসছে। তো বাংলাদেশি এবং আমরা বাঙালি জাতি, আমরা যে আসলে একজন আবেগপ্রবণ জাতি, এটা আরেকবার আমরা প্রমাণ করে দিলাম, বিশ্বকে দেখিয়ে দিলাম আমরা। এবং এটার মাধ্যমে আসলে অনেক ধরনের মেসেজও আছে ওয়ার্ল্ডের কাছে, যে আমাদের ইউনিটিতে আমরা এক, এবং আমরা কখনো আপোষ করি না। হয়তো কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য আমাদেরকে দমানো যায়, কিন্তু আমরা সব সময় ন্যায়ের পক্ষে লড়ে যাব এবং আপোষহীনভাবে লড়ে যাব। এটা একটা মেসেজ কিন্তু পুরো ওয়ার্ল্ডের কাছে আমরা দিতে পেরেছি বলে আমরা মনে করি। জি, ধন্যবাদ। ডক্টর শাহজাহান খান, আপনি ফিলিস্তিন নিয়ে যথেষ্ট গবেষণা করেন বলে আমি ব্যক্তিগতভাবে জানি। আপনি এ সম্পর্কে যথেষ্ট লেখালেখিও করেন। আপনি অস্ট্রেলিয়া থেকে লিখেছেন, বাংলাদেশের থেকেও লেখেন, ইংলিশে লেখেন, বাংলায় সম্ভবত কমই লেখেন। সম্ভবত ইন্টারন্যাশনাল অ্যারেনাতে যাতে লেখার প্রভাব পড়ে তার জন্য সম্ভবত আপনি ইংলিশেই বেশি লেখেন। তো আপনি যথেষ্টই এই সম্পর্কে ধারণা রাখেন বলে আমি মনে করি। আপনি এই যে মার্চ ফর গাজা হলো এবং ইসরায়েলের যে সমস্ত
হত্যাকাণ্ড, অপরাধ, অন্যায় এবং এখনও চালিয়ে যাচ্ছে এবং এটা বন্ধ করার কোনো উপায় নেই। সেক্ষেত্রে একটা প্রশ্ন ঘুরে ফিরে খুব শক্তভাবে আসে যে আরব বিশ্ব কেন, যাদের ভূমি, যাদের জাতি, যাদের সমস্ত সব কিছু, তাদের ভেতরে কোনো চেতনা নেই কেন? অন দ্য আদার হ্যান্ড ইরান কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে এগেনস্ট জায়নিস্ট ইসরায়েল। বিষয়টি নিয়ে দেখো, বিষয়টা অনেক বড় বিষয় আর কি। আমরা অল্প সময়ের মধ্যে যতটুকু বলা যায় ততটুকু বলার চেষ্টা করব। আপনারা জানেন যে প্রথম বিশ্বযুদ্ধে অটোমান এম্পায়ারে যখন পরাজিত করা হলো, তারপরেই শুধুমাত্র ব্রিটিশ এবং জায়নিস্টদের পরিকল্পনা অনুযায়ী এই প্যালেস্টাইনের জায়গায় জায়নিস্ট স্টেট করার পরিকল্পনা বাস্তবায়িত করা হয়। যতদিন পর্যন্ত মুসলমানদের ঐক্যের প্রতীক অটোমান এম্পায়ার ছিল, ততদিন পর্যন্ত এটা সম্ভব হয়নি। আরও দুঃখজনক হচ্ছে এখানে যে এক শ্রেণীর বিশ্বাসঘাতক মুসলমান নেতা, তারা ওই জায়নিস্টদের সাথে হাত মিলিয়ে, ব্রিটিশের হাত মিলিয়ে এই অটোমান এম্পায়ার পরাজয় ত্বরান্বিত করার পরে এই আরব ভূমিতে তাদের জায়নিস্টদের স্টেট বানানোর জন্য তারা সহযোগিতা করে এবং এখনও তারা সেই কাজ করে যাচ্ছে বলে অনেকে মনে করেন। এটা নতুন কিছু না যে পার্শ্ববর্তী কিছু দেশ ইসরায়েলের প্রকারান্তরে গোপনে বা ভিতরে ভিতরে সমর্থন দিয়ে যাচ্ছে। এটা অনেক আগের ঘটনা, অনেক থেকে এটা চলে আসছে। এখানে আমি যেটা পরিষ্কার করে বলতে চাই সেটা হলো যে বিষয়টা আরবদের সমস্যা না, এটা বিষয়টা ধর্মের সমস্যাও না, এটা মানবতার সমস্যা। প্যালেস্টাইন একটা জাতি এবং তারা এখানকার ইন্ডিজিনিয়াস পিপল, তারা এখানকার আদিবাসী, তারা শত শত হাজার হাজার বছর যাবৎ এখানে তাদের পূর্বপুরুষরা বসবাস করছে। তাদেরকে শেষ করে দিয়ে এখানে জায়নবাদী একটা পলিটিক্যাল আইডিওলজি, যেটা কিছুটা হোয়াইট সুপ্রিমিস্টের মতো, যে সাদা মানুষরা হচ্ছে সব শ্রেষ্ঠ মানুষ, ঠিক একইভাবে জায়নিস্টরা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, এই চেতনা তারা নিয়ে তারা এই আরব বিশ্বকে দখল করার জন্য চেষ্টা করতেছে। আমি শিওর যে তারা যদি কোনোভাবে এই প্যালেস্টাইনদেরকে পরাজিত করতে পারে, গাজাকে দখল করতে পারে, তাহলে তারা নেক্সট স্টেপ হিসেবে জর্ডানকে দখল করবে, তারা ইরাককে দখল করবে, তারা সৌদি আরবকে দখল করবে। এটা প্রকাশ্য তারা ঘোষণাই দিয়েছে। এটা জায়নবাদী আইডিওলজির একটা অংশ এটা। সুতরাং এখনও যদি আরব বিশ্বের কিছু কিছু শাসক তারা এই জিনিসটা বুঝতে না পারে, তাহলে তাদেরকে আমি একটা গল্প মনে করা দিতে চাই, সংক্ষেপে বলতে চাই। একটা জঙ্গলে 3টা গরু ছিল, ষাঁড় ছিল, একটা কালো, একটা সাদা, একটা ধূসর। একটা সিংহ এই 3টে ষাঁড়কে খাওয়ার জন্যে চিন্তা করার পরে দেখলো যে 3টে একসাথে তার পক্ষে সম্ভব না। সে ধূসর এবং কালো এই দুটোর কাছে একসাথে বললো যে তুমি 3জন আছো এখানে, সাদাটা অনেক দূর থেকে দেখা যায়, তোমরা যদি এই সাদাটাকে কোনোভাবে মেরে ফেলতে পারো তাহলে তোমরা নিশ্চিত হয়ে যাবে, তোমাদের আর কেউ দেখবে না, তোমরা নিরাপদ হয়ে যাবা। এই বলার পরে ঠিক আছে, তাহলে কীভাবে করা যায়, তাহলে আমি সাদাটা খেয়ে ফেলি, তোমরা নিরাপদ হয়ে যাবা। ও সাদাটা খেয়ে ফেলতো, এরা আমরা তো বেঁচে গেছি। কয়েকদিন পরে ধূসর লোকের কাছে কাছে বললো সিংহ যে ওটা তো কালো, ওটা দেখতে আলাদা, তুমি তো আমার মতো, তোমার কোনো সমস্যা নেই, তুমি আমার বন্ধু, তো ওকে দেখে খেতে এসে তোমাকেও খেয়ে ফেলাবে, সুতরাং আমি যদি তাকে খেয়ে ফেলি তাহলে তুমি নিরাপদ হয়ে যাবা। আচ্ছা, গুড আইডিয়া। তখন তাকে খেয়ে ফেললো, কালোটাকে। এর পরের দিন এসে বললো যে তুমি তো আজকে তোমার পালা। এই একে একে আরব বিশ্বে এই দিকে তারা যাচ্ছে, এর কোনো বিকল্প নেই। আমি এখানে শেষ করার আগে একটা কথা বলতে চাই যে বয়কট ইসরায়েল একটা বড় আন্দোলন শুরু হয়েছে। এটা আমাদের বাংলাদেশের প্রতিটি জনগণের এটা অংশগ্রহণ করা উচিত। আমাদের আরেকটা কথা মনে রাখা দরকার যে আমাদের আরেকজন বক্তা বলেছেন এখানে যে এটা হিউম্যান রাইটস। আসলে হিউম্যান তো মনে করে না তারা। আমাদের প্রতিবেশী লোকরা আমাদেরকে যেরকম উইপুকা মনে করে কেউ কেউ, ঠিক একইভাবে ইসরায়েলের লোকরা প্যালেস্টাইন লোকদেরকে কোনো মানুষ মনে করে, তারা সাপ মনে করে, বিশ্ব মনে করে। সুতরাং মানুষের যে অধিকার, সে অধিকার তারা কোনোদিন দেবে না। একটাই আছে এখান থেকে সমাধান আছে, সেটা হচ্ছে যে প্যালেস্টাইনদের যে রেসিস্ট্যান্স মুভমেন্ট, তারা শক্তি, তারা বল দিয়ে আন্তর্জাতিক কমিউনিটির সমর্থন নিয়ে যে তারা দাঁড়াতে পারে, তাহলে শুধুমাত্র এই জায়নিস্টদের যে আশা আকাঙ্ক্ষা বৃহত্তর জায়নিস্ট স্টেট কায়েম করা এবং প্যালেস্টাইন থেকে ধ্বংস করে সেটা থেকে রক্ষা পাওয়া সম্ভব। আমাদের বাংলাদেশের জনগণ না, শুধু ইহুদিদের মধ্যে একটা বড় অংশ, তারা আমেরিকা, ইউরোপে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছে। আমি কয়েকজন ইহুদি লেখককে চিনি, তার মধ্যে একজন নরমান ফিঙ্কেলস্টাইন, ওনার সাথে আমি ওনাকে দাওয়াতও করেছিলাম যখন কানাডায় ছিলাম, পিএইচডি করি যখন। উনি আউটস্ট্যান্ডিং স্কলার, উনি জায়নবাদের সাংঘাতিক ক্রিটিক, উনি বই লিখেছেন,
উনি বলেছেন যে ওনাকে নোবেল প্রাইজ কোনদিন দেওয়া হয় তাহলে 3/1 উনি হামাসকে দেবেন। এই ধরনের ইহুদি ভাই বোনরা আমাদের আছে যারা ন্যায় বিচার চায়, মানবতার জন্য চেষ্টা করে, তাদেরকে আমরা সালাম জানাই। কিন্তু ইহুদিন নাম ধরে যারা জায়নিজম মতবাদের কারণে তারা অন্য মানুষকে মানুষ মনে করে না এবং প্যালেস্টাইনকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে, এদের জন্য ধিক্কার, সারা মানবতার ধিক্কার, শুধু বাংলাদেশ না, প্রতি সুস্থ মানুষের ধিক্কার দেওয়া। জি জি, ধন্যবাদ ডক্টর শাহজাহান খান। জেনারেল নাইম আশফাক, আমি আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাই, সেটি হচ্ছে যে এই যে টু স্টেট সলিউশনের কথা বলা হয়, তারপরে আপনার কত রকমের আলোচনা হলো, অসলো চুক্তি হলো, বহু রকমের সম্মেলন হয়েছে, অনেক কিছু হয়েছে এই পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। যে ফিলিস্তিন ইসরায়েল যে সংকট, সেই সংকট রয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আলোচনা, তারপরে টু স্টেট সলিউশন, তারপরে জাতিসংঘের মাধ্যমে স্বীকৃতি, এটা সেটা বিভিন্নভাবে ফিলিস্তিনিদেরকে জাস্ট সান্ত্বনা দিয়ে রাখা হয়, কিন্তু কাজের কাজ কিছু হয় না, সমস্যার সমাধান হয় না সেক্ষেত্রে। এবং এখন যে হামাস বা ইসলামী জিহাদ আন্দোলন, এপাশে লেবানন থেকে হিজবুল্লাহ, ওপাশে ইয়েমেনের হুতিরা, কিছু সময়ের জন্য ইরানও জড়িয়ে গেছিল, এরকম কতগুলো সংঘর্ষ চলছে এবং 19 মাস ধরে ইসরায়েল গাজায় যুদ্ধ চালাচ্ছে, যেটা নজিরবিহীন। আরব ইসরায়েল যুদ্ধের ইতিহাসে এটা নজিরবিহীন একটা ঘটনা। তো সব কিছু মিলে মূল প্রশ্ন আপনার কাছে যে আসলে সলিউশনটা কীভাবে আসতে পারে বা এর সমাধান কি, বিশ্ব অঙ্গন থেকে, আন্তর্জাতিক অঙ্গন থেকে আসলে কি স্টেপ নেওয়া যেতে পারে? জি, ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে সলিউশন একটা ওয়ার্ডে করা যায়, সেটা হলো ইউনিটি অফ দ্য ওয়ার্ল্ড কমিউনিটি। বিশ্ব যদি এক হয় তাহলে তখন যারা এই জায়নিজম চালিয়ে যাচ্ছে এবং জায়নিজমকে স্পন্সর করছে তারা তখন একঘরে হবে। তখন আর ডিভাইড অ্যান্ড রুল যে পলিসিটা জায়নিজমের সাপোর্টাররা, স্পন্সররা করছেন, সেটা করতে পারবেন না। অর্থাৎ এখানে আমি বলতে চাচ্ছি বিশ্বের সকল দেশ, বিশেষ করে নেইবারিং যে সকল দেশ আছে, যাদের সাপোর্টে অর্থনৈতিকভাবে, জিওগ্রাফিক্যালি এবং মিলিটারিলি বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে জায়নিজম এই কাজগুলো করে যাচ্ছে, এই নেইবারিং স্টেটগুলোর সাপোর্ট সবচেয়ে বেশি প্রয়োজন। সো তাদেরকে আমি বলছি না যে ইসলামিক মতাদর্শের কারণে আপনি সাপোর্ট করেন, ইসলামিক মতাদর্শের কারণে আপনি সাপোর্ট করবেন, এটা অন্য একটা বিষয়। বাট এখন মূল বিষয় হলো মানবাধিকার, যেটা প্রফেসর সাহেব বললেন, যে যেখানে কোনো মানবাধিকার বলেই কিছু নাই, মানুষ বলেই গণ্য করছে না। সো এই অত্যাচারের বিরুদ্ধে যদি নেইবাররাও, প্রতিবেশীরাও যদি না দাঁড়ায় তাহলে কিন্তু মুশকিল। সো এখন যেটা দেখা যাচ্ছে যে ডিভাইড করা হয়েছে, অর্থাৎ প্রতিবেশীর মধ্যে কিছু কিছু দেশকে নির্লিপ্ত করে দেয়া হয়েছে, অথবা ইভেন এমনও করা হয়েছে, ইরান থেকে যখন মিসাইল পাঠানো হচ্ছে, ছোড়া হচ্ছে, নিক্ষেপ করা হচ্ছে গাজাতে, সেইখানে প্রতিবেশী দেশের কেউ কেউ এইটাকে ইন্টারসেপ্ট করে বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ ওইখানে পৌঁছাতে দিচ্ছে না। তার মানে সরাসরি আপনি এগেইনস্ট অথবা ইন ফেভার অফ জায়নিজম কাজ করে গেলেন। এই যে সকল নেইবার, তাদেরকে বিট্রেয়ার না বলে পারছি না। বিশ্ব মানবতার পক্ষে আপনি কাজ করেন নাই, ধর্ম তো অবশ্যই। তো এই সকল বিট্রেয়ার যারা আছে, এই বিট্রেয়ারদেরকেও আনতে হবে মেইন স্ট্রিমে, যেটা সারা বিশ্বের সকল দেশ যে কথাগুলো বলছে, শুধু দেশ নয়, সারা বিশ্বের যাদের সামান্যতম বিবেক বলে যে জিনিসটা আছে, যাদের আছে, তারা প্রত্যেকেই এইটাকে ঘৃণা করছে এবং এর বিরুদ্ধে কথা বলছে। তো আজকে আমি এটার সলিউশন আমি বলবো যে ইউনাইটেড হতে হবে, সকল বিশ্ব বিবেককে এক হতে হবে এবং সকল পৃথিবীর সকল দেশের নাগরিক তাদের নিজ নিজ যে শাসক যারা আছেন তাদেরকে কম্পেল করতে বা বাধ্য করতে হবে যে এই ব্যাপারে সোচ্চার হয়ে যে তাদের পক্ষে যতটুকু সম্ভব তার প্রোটেস্ট করা, কার্যক্রম গ্রহণ করা, অনলি দেন এইটার সলিউশন হবে। জি, অনেক অনেক ধন্যবাদ জেনারেল নাইম আশফাক। আমি একটা বলতে চাই এখানে
নরমান ফিঙ্কেলস্টাইন উনি ক্লিয়ারলি বলেছেন এই সমস্যার সমাধান খুবই সহজ। সমস্যার সমাধান হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকাকে ইন্টারন্যাশনাল ল মানতে হবে। তারা যদি ইন্টারন্যাশনাল ল মানে তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এরা ল মানে না দেখে এই সমস্যার সমাধান হচ্ছে না। আমরা এটা নিয়ে আরেকটু কথা বলবো। দর্শক, সময় হলো আরও একটা বিরতির, সঙ্গেই থাকুন, আমরা খুব শিগগিরই ফিরছি। দর্শক, আপনারা দেখছেন টেবিল টক। আমরা আলোচনা করছিলাম মার্চ ফর গাজা। এটার একেবারে এই আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তবু ফুয়াদ ভাই কিছু বলবেন, সে আমরা আপনার কাছে একটু প্রশ্নই রাখি যে মার্চ ফর গাজার আলোচনায় আপনি বলছিলেন যে ওরা যেমন ডিভাইড অ্যান্ড রুল এটা অ্যাপ্লাই করে, তেমনি আমাদের পক্ষ থেকেও নতুন করে কিছু করার দরকার। সেটি কিভাবে সম্ভব? এটা খুব স্পষ্ট যে আমাদের শাহজাহান ভাই বলেছেন, আমাদের একটা খুব সুন্দর পয়েন্ট উনি রেজ করেছেন। সেটা হচ্ছে যে এই যে গাজার উপরে যে হামলা হচ্ছে, ফিলিস্তিনের উপরে হামলা হচ্ছে, এটা আসলে ইহুদিরা করছে। বাট কোন ইহুদি করছে? সব ইহুদিরা কিন্তু এটা করছে না। উনি কিন্তু খুব সুন্দরভাবে বলছেন যে এটা করছে হলো শুধু কর্পোরেট ইহুদিরা। সো এখানে দুই রকম ইহুদি আছে, একটা কর্পোরেট এবং স্বার্থান্বেষী ইহুদি, আরেকজন আছে যারা আমাদের সাথে কিন্তু ওই ওই আপনার হলো ইসরায়েলের এগেইনস্টে যারা প্রতিবাদ করছে। হ্যাঁ, আমেরিকা লন্ডনে দেখা যারা যাচ্ছে প্রতিবাদ করছে, আমরা তারা এক প্ল্যাটফর্মে আছি, ওই ইহুদিরাও আমাদের সাথে একই প্ল্যাটফর্মে আছে। আর যারা অত্যাচার চালাচ্ছে তারা আর একটা শাসক গোষ্ঠী। তো এই যে দুই জায়গায় দুই রকম ইহুদি আছে এবং দে আর প্লেইং এ ডিফারেন্ট রোল। তো এই জায়গায় কিন্তু আমাদের কাজ করার জায়গা আছে। আমরা যদি ওদেরকে ব্রাদারহুড দিয়ে টেনে নিয়ে আমরা যদি একটা প্ল্যাটফর্মে ক্রিয়েট করে দিতে পারি এবং তাদের মুখ দিয়ে যদি তাদের যেটা সত্য ঘটনা, আমরা তো মিথ্যা বলবো না, যেটা সত্য ঘটনা যে ইসরায়েল আসলে কিভাবে অত্যাচার চালাচ্ছে, এই কথাগুলো যদি তাদের কাছ থেকে বের হয়ে আসতে পারি, তাদের মাধ্যম দিয়ে যদি একটা ইয়ে করতে পারি, তাহলে দেখবেন যে অ্যাকচুয়ালি ওই কর্পোরেট ইহুদিদের উপরে কিন্তু একটা আঘাত আনা হবে। সো এটা আমাদের একটা পলিসিগত দিক হতে পারে যে আমরা এই জায়গাটা ডিভাইড এন্ড রুলস এর খুবই চমৎকার বলছেন ফুয়াদ ভাই। আমরা আপনার কাছ থেকে অন্য একটা প্রসঙ্গে আলোচনা শুনতে চাই। আলোচনার আমাদের দুটো পার্ট ছিল। একটা পার্ট ছিল পার্বত্য চট্টগ্রামে আমাদের নিরাপত্তা নিয়ে। এই আলোচনাটা মূলত আজকে টানছি এই কারণে যে আজকেই আমাদের বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী প্রস্তুত। প্রশ্ন হচ্ছে যে একেবারেই হঠাৎ করেই বলা যায় যে এই কথাটা তিনি কেন বললেন, কি প্রেক্ষাপট থেকে তিনি বলেছেন? এর নিশ্চয়ই বিশেষ গুরুত্ব আছে। এটার অবশ্যই গুরুত্ব আছে। প্রথমে আমি শ্রদ্ধা জানাই জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে, কারণ উনি আসলে আমার বিশেষ পছন্দনীয় একজন ব্যক্তি এবং উনি কিন্তু বাংলাদেশের এমন একটা সংকটময় সময়ে এই যে হাল ধরেছেন, যে সময়টা আসলে অন্য কোনো জেনারেল হলে, যে বিগত জেনারেল যারা ছিলেন ওনার আগে, যাদের আমরা চেহারা দেখেছি অ্যাকচুয়ালি, যে যারা পারলে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার জুতা পর্যন্ত মুছে দিতেন, তো উনি কিন্তু ওদের এগেনস্ট সম্পূর্ণ এগেনস্ট দ্য উইন গিয়ে দাঁড়িয়েছেন। তো এই জায়গাটায় ওনাকে আসলে স্যালুট জানাতে হয়। এবং বাংলাদেশের যেভাবে ঢাল হয়ে উনি এবং আমাদের ডক্টর ইউনূস স্যার দাঁড়িয়ে আছেন, আমার তো মনে হয় যে অন্য কোনো সময় অন্য কেউ যদি থাকতো এই যে 5ই আগস্টে, তাহলে হয়তো ইন্ডিয়া অলরেডি বাংলাদেশে ইন্টার করে যেত। দ্যাটস ট্রু। ইন্ডিয়ার যে মনোবল এবং যে দেহভঙ্গি তারা দেখাচ্ছে, যুদ্ধভঙ্গি তারা দেখাচ্ছে, যে আমরা যখন একটা নরম জায়গায় আছি, সেই জায়গা থেকে তাদের বন্ধু প্রতিবেশী হলে তাদের কাছ থেকে যেই হেল্পটা আমরা পাইতাম, যেই সাহায্যটা আমরা আশা করতাম, যে সাপোর্টটা আশা করতাম, তার এগেনস্টে গিয়ে তারা কিন্তু একের পর এক কাজ করে যাচ্ছে। এবং আজকের যে পাহাড়ের যে অস্থিরতা, এটাও কিন্তু বহু বছর ধরে তাদেরই একটা পায়তারা এবং তাদেরই একটা হলো চাল চালছে। তো বিগত দুদিন আগেও আমরা পেপারে দেখেছি যে হ্যাঁ, ওখানে একটা নতুন করে আবার একটা ঘটনা ঘটে যাচ্ছে। আসলে বাংলাদেশে যে কটা বিতর্কিত ইস্যু তৈরি করা যায়, তার মধ্যে একটা হচ্ছে সংখ্যালঘু, একটা হচ্ছে এই পাহাড়ি। আমার কথা হলো যে হ্যাঁ, এই যে জনগোষ্ঠী যারা, প্রথম কথা হলো যে এই জনগোষ্ঠী, পাহাড়ি জনগোষ্ঠী, এই পাহাড় কি আমার সার্বভৌমত্বের বাইরে? এই পাহাড়ি জনগোষ্ঠী, এই পাহাড়ের অঞ্চলটা কি আমার বাংলাদেশের সীমানার বাইরে? কখনোই না। এটা আমাদের সীমানা, এই বাংলাদেশের সীমান্ত আমাদের। এটা 1947-এই আমরা এটা ফিক্স করে ফেলেছিলাম। তাহলে এই জায়গাতে এসে কেন আমি বাইরের এই ধরনের কথাগুলো শুনবো, বা বাইরের এই ধরনের ওই এলাকার লোকজনগুলোই বা কেন আমাদের এখানে এই রকম কাজ করবে, যে সব সময় কথা উঠবে, বিতর্ক উঠবে?
এখানে যে লোকগুলা বাস করছে তারা তো আমাদেরই ভাই। অবশ্যই এই যে জনগোষ্ঠী যারা আছে আমি তো তাদেরকে কখনো আলাদা করে দেখি না। আমার কতগুলো ভাই আছে পাহাড়ি, আমরা পাহাড় নিয়ে কাজ করছি বেসিক্যালি মৌলিক বাংলা দল এবং হলো সার্বভৌমত্ব আন্দোলন থেকে আমরা কিন্তু পাহাড়ে অনেকগুলো কাজ করছি। তো কাজগুলোর মধ্যে এটা হচ্ছে যে এই যে ব্রাদারহুড ক্রিয়েট করা এবং তাদেরকে বোঝানো যে তোমরা আমাদের থেকে আলাদা কিছু নেই, নট নাথিং ডিফারেন্ট। আমি যেমন বাংলাদেশের একজন নাগরিক, তুমিও বাংলাদেশের একজন নাগরিক, এবং আমাদের দুজনের মধ্যে একটা ব্রাদারহুড ক্রিয়েট করা থাকবে অলওয়েজ। এবং ঢাকা শহরে তোমার যতটুকু অধিকার আছে আমার যতটুকু আছে, পাহাড়ে তোমার ততটুকু অধিকার আছে আমার ততটুকু আছে। এখানে এমন তেমন না যে ওই মাটিটা আমার আর এই মাটিটা তোমার, এখানে সব মাটি আমাদের, এটা বাংলাদেশ আমাদের সবার। এখানে আমাদের যে সাজেশন, স্যার তো খুব ভালো কথা বলেছেন, তো আমাদের সাজেশনটা হলো আমরা মনে করি প্রথম হলো পাহাড়ের এইটাকে একটা ডিভিশন ঘোষণা করা দরকার আছে। পাহাড় ডিভিশন বলে ডিফারেন্ট একটা ডিভিশন ক্রিয়েট করা উচিত আমাদের। এটার প্রতি একটা স্পেশাল কেয়ার নেওয়া উচিত। আপনার যেমন একটা স্পেশাল চাইল্ড থাকলে তার প্রতি যেমন কেয়ার করতেন আপনি, আমি যেমন করতাম, তেমন এটা যে আমাদের স্পেশাল চাইল্ড মনে করে আমাদের কেয়ার করা উচিত। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে আমাদের এইটাকে এখন পর্যন্ত অবরুদ্ধ করে রাখা আছে। দ্যাট মিনস আমাদের চলাফেরার জন্য এই জায়গাটা উন্মুক্ত না। আমাদেরকে ওখানে গেলে আর্মিদের মানে পাহাড়ে যেতে হয়, ই করতে হয়, ও করতে হয়। তা আমার কথা হলো এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক এবং এখানে রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা দিয়ে সিকিউরিটি সিস্টেমটা আরো ডেভেলপ করা। জি ফজসাকে আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার বলেছেন। মেজর জেনারেল নাঈম আশফাক, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই যে আমাদের হাতের সময় কিন্তু একেবারেই কম আছে। জেনারেল আশফাক, আপনার কাছ থেকে একটু ছোট করে শুনবো যে এই যে পার্বত্য চট্টগ্রামের যে সংকট, এই সংকট আমরা যতদূর বুঝতে পারছি যে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে, এই যে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার কারণটা কি এবং এর পেছনের শক্তি কারা এবং আমাদের করণীয় কি এক্ষেত্রে? যে আমি খুব সংক্ষেপে বলবো, এটার দুইটা আঙ্গিক, একটা হলো জিওপলিটিক্যাল আর একটা হলো ইন্টারনাল। জিওপলিটিক্যাল বলছি দুটো কারণে। একটা হলো মিয়ানমারের যে বর্তমান অবস্থা, এই মিয়ানমারের বর্তমান অবস্থার একটা স্পিল ওভার এফেক্ট আমাদের পার্বত্য চট্টগ্রামে পড়ার সম্ভাবনা রয়েছে। সো এর সাথে সম্পৃক্ত হলো, আমি শুধু নামগুলো বলছি, কুকি চীন, এর সাথে সম্পৃক্ত হলো চীন ন্যাশনাল ফ্রন্ট, এর সাথে সম্পৃক্ত হলো আরাকান আর্মি, এর সাথে সম্পৃক্ত হলো তাতমাদাও, এর সাথে সম্পৃক্ত হলো যে পূর্বের একটা কানেকশনস যেটা ছিল বা একটা ধারণা ছিল যে খ্রিস্টান ল্যান্ড, এটা যদিও বলা হয় যে এটার সাথে সম্পর্ক খুব একটা নাই, বাট একবারে উড়িয়ে দেওয়া যাবে না। সো অনেকগুলো জিওপলিটিক্যাল সিচুয়েশন বা জিও স্ট্র্যাটেজিক একটা রিয়েলিটি আছে, যার একটা স্পিল ওভার এফেক্ট আমাদের পার্বত্য চট্টগ্রামে পড়ার সম্ভাবনা আছে। ইন্টারনাল যে কথাটা আমি খুব সংক্ষেপে বলবো সেটা হলো, আপনারা জানেন যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরে যারা যে রেজিমটা চলে গেল, সেই রেজিম পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় চেষ্টা করবে কোনোভাবেই যেভাবেই হোক দেশটাকে অশান্ত করার জন্য। সো সেই অশান্ত করার একটা ওয়ান অফ দ্য প্লেস অথবা ওয়ান অফ দ্য ইস্যু হলো পার্বত্য চট্টগ্রাম। সো সেই কারণে জিওপলিটিক্যাল যে কথাগুলো বললাম সেটা, এবং অভ্যন্তরীণভাবে আমাদের পলিটিক্যাল যে সিচুয়েশন যেটা আছে এইটাকে বা দেশের যে স্টেবিলিটি যেটা আছে, এই স্টেবিলিটিটাকে বিনষ্ট করার ওয়ান অফ দ্য ওয়ে অথবা ওয়ান অফ দ্য যে কোর্স অফ অ্যাকশন যেটা পার্শ্ববর্তী দেশ এবং আউটস্টেট যে রেজিম আছে তারা নিতে পারে। সেই কারণে বর্তমানে পার্বত্য চট্টগ্রামে আরও বেশি মনোযোগ দেয়া প্রয়োজন বলে আমি মনে করছি। জি, অনেক ধন্যবাদ জেনারেল নাঈম আশফাক, আপনি চমৎকার বলেছেন। আমরা একেবারে আলোচনা শেষ পর্যন্ত ডক্টর শাহজাহান খান আপনার কাছ থেকে আলোচনা শুনবো এবং এই আলোচনার মধ্য দিয়ে শেষ হবে। আসলে সংকট কি মোটামুটি জেনারেল নাঈম আশফাকের আলোচনায় মোটামুটি পরিষ্কার হয়েছে, একদমই পরিষ্কার হয়েছে। ফদ ভাই তো বলেছেনই। সেক্ষেত্রে আমরা আপনার কাছে কি যে জানতে চাইবো সেটা একটা প্রশ্ন। তবে এইটুকু বলি যে এই যে ইনসার্জেন্ট বা অস্থিতিশীলতা বা ইনস্টেবিলিটি যাই বলি না কেন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা প্রতিহত করা বা রুখে দেওয়া বা ঠেকিয়ে দেওয়ার জন্য আমরা জাতীয়ভাবে কি করতে পারি এবং আমরা কোথায় যেতে পারি? আমি মনে করি আমাদের
দুই দিক দিয়ে কাজ করতে হবে। একটা আমাদের আলোচনা সেনাবাহিনী সংক্ষেপ প্রধান- করতে হবে, সেনাবাহিনী সময় প্রধান একদম কম। ওয়াকারুজ্জামান সাহেব যেটা বলেছেন, জি, নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনীর যে প্রস্তুত। ভূমিকা সেটা করতে হবে। আর যেটা আমাদের ফুয়াদ সাহেব বলেছেন যে আমাদের জনগণের সাথে জনগণের সম্পর্ক অর্থাৎ ভ্রাতৃত্ববোধ, এইটা Exact. আমি এখানে একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে মানুষ ভুলে ভুলে আদিবাসী বা ইন্ডিজিনিয়াস পিপুল বলে ফেলেন, এটা ঠিক না। এটা হচ্ছে একটা নৃগোষ্ঠী, একটা নৃগোষ্ঠী। আমরা বাংলাদেশের সবাই আদিবাসী এক অর্থে, সুতরাং শব্দটা ব্যবহার করার সময় সতর্ক হওয়া জি দরকার। জি জি, খুবই কিন্তু সঠিক আমি বলেছেন। একথাও বলতে চাই যে আমাদের বৈষম্য বিরোধী যে আন্দোলন এখানে হয়েছে, এটা পরিষ্কার হয়ে গেছে এখানে পাহাড়ি অপাহাড়ির মধ্যে কোনো পার্থক্য ছিল না, সবাই এই এখানে হিন্দু আন্দোলনে মুসলমানের সম্পৃক্ত পার্থক্য ছিল না। এই যে চেতনা, বৈষম্য, এই চেতনাকে আমাদের পাহাড়ে নিয়ে যায়, পাহাড় থেকে এখানে নিয়ে আসতে হবে। আমরা আমাদের ধর্মের যে শিক্ষা, আমি এখানে ধর্ম আনছি না, বাট আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, কোনো মুসলমান যদি কোনো অমুসলমানের অত্যাচার করে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অমুসলমানের পক্ষে দাঁড়াবেন কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের দ্বারা যেন কোনো ক্ষতি না হয়। ক্ষতি হলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো কিয়ামতের ময়দানে। মানুষ হিসেবে আমাদের যে যে দায়িত্ব কর্তব্য, সেটা আমাদের প্রতিবেশীদের প্রতি আরও বেশি দরকার। ইসলাম ধর্মে, খ্রিস্টান ধর্মে প্রতিবেশীদের হকের কথা অনেক আগে বলা হয়েছে। সুতরাং আমাদের প্রতিবেশী যারা পাহাড়ি আছেন, যারা অন্যান্য উপজাতীয় আছেন, তাদের আমাদের সেইভাবে দেখতে হবে যে আমাদের প্রতিবেশী। জি, ডক্টর শাহজাহান খান, আপনার আলোচনা একদম পরিষ্কার, আপনি যা বলতে চাইছেন খুবই পরিষ্কার। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানবতার দিকটা বিবেচনায় রেখে, অর্থাৎ আমরা যে পাহাড়ি অপাহাড়ি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো আলোচনা আমাদের মূল চেতনা হবে না। আমাদের মূল চেতনা হবে আমরা এই দেশের এই ভূখণ্ডের মানুষ, আমরা সবাই একটি জাতি, সেটি হচ্ছে বাংলাদেশি বা বাঙালি, যাই বলি না কেন। আমাদের আলোচনা থাকবে যে আমরা এই দেশের সন্তান, এই দেশের সন্তান। এই চেতনা যখন আমাদের ভেতরে প্রগাঢ় হবে, এই চেতনা যখন জোরালো হবে, তখন নিশ্চয়ই আমরা আরও বেশি ঐক্যবদ্ধ হতে পারবো এবং বাইরের শত্রুদের যে ষড়যন্ত্র, যে কূটকৌশল, কূটচাল, সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো। এবং আমাদের সাথে তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনী তো আছেই। তার পক্ষ থেকে জেনারেল ওয়াকারুজ্জামান সেই ঘোষণাই আজকে দিয়েছেন। আমরা আশা করি নিশ্চয়ই আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে, জাতি, গোষ্ঠী হিসেবে আমরা সেই সমস্ত সংকটকে মোকাবেলা করতে পারবো। দর্শক সবাই ভালো থাকবেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।